নির্বাচনের রোডম্যাপ সামনে রেখে কাল প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপে বসছে বিএনপি। বৈঠকে রাষ্ট্র সংস্কারে সুনির্দিষ্ট প্রস্তাব দেবে দলটি। একই সঙ্গে সুপারিশ করবে দ্রুত সময়ের মধ্যে অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেওয়ার। বিএনপি নেতারা বলছেন, নির্বাচিত সরকারই দেশের সামগ্রিক সংস্কার করবে। মার্জিয়া মুমুর রিপোর্ট। শনিবার বিএনপির সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে শুরু হবে 7 দিনব্যাপী রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সংলাপ। আলোচনার টেবিলে মূল ইস্যু হিসেবে থাকছে রাষ্ট্র সংস্কারে অন্তর্বর্তী সরকারের 6 কমিশনের কার্যক্রম, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সংলাপে অংশ নিতে ইতোমধ্যে প্রস্তুত বিএনপির প্রতিনিধি কমিটি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধি দলে থাকবেন স্থায়ী কমিটির সদস্য ও বিএনপির রাষ্ট্র সংস্কার কমিটিতে আছেন এমন নেতারা। বিএনপির জ্যেষ্ঠ নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী জানালেন, নির্বাচনের রোডম্যাপ সামনে রেখেই প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপে বসবে বিএনপি। সংস্কার কিন্তু একটা চলমান প্রক্রিয়া। সংস্কার যে আমরা কালকে 1 মাসে 2 মাসের মধ্যে শেষ হয়ে যাবে তা তো না। আমাদেরকে যতবারই সংস্কারের প্রশ্ন আসবে, যত বিষয়ে পরিবর্তনের প্রশ্ন আসবে, আমাদেরকে সেটা নির্বাচিত সংসদ সরকারের মাধ্যমে করতে হবে। এগুলো শেষ করে আমাকে নির্বাচনের প্রক্রিয়ার মাধ্যমে দেশে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে হবে। বৈঠকে রাষ্ট্র সংস্কারের বিষয়ে অধ্যাপক ইউনূসের কাছে সুনির্দিষ্ট প্রস্তাব তুলে ধরা হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বর্তমান সরকার যে সংস্কার কার্যক্রমগুলো হাতে নিয়েছে, তার মধ্যে আমাদের সুপারিশগুলো এই 31 দফার ভিত্তিতে আমরা প্রদান করব। পরামর্শ হচ্ছে যে একটা নির্বাচনের রোডম্যাপ এই কাজগুলোর হওয়ার সাথে সাথে একইভাবে সিমultaneously ওনারা জাতির সামনে প্রদান করতে পারেন। তবে হার্ড অ্যান্ড ফাস্ট কোনো সময় বা কোনো মাসের কথা আমরা বলবো না। বিএনপির জ্যেষ্ঠ নেতারা বলছেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া। পূর্ণাঙ্গ রাষ্ট্র সংস্কারের দায়িত্ব হবে জনগণের ভোটে নির্বাচিত সরকারের কাজ। এই বিষয়টি তুলে ধরা হবে সংলাপ বৈঠকে। বিএনপি এখন যেটা করবে বা দলগুলো যেটা করবে, রাজনৈতিক দল, যে সংস্কারটা কিভাবে হবে, কোন জায়গায় সংস্কার লাগবে, সেগুলি ব্যাপারে আমরা সাহায্য করব। যেটা সবচেয়ে বেশি দরকার সেটা হলো জনগণের সরকার। জনগণের সরকার অনলি প্রতিষ্ঠিত হয় জনগণের দ্বারা একটা অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে। এর আগে গত 29 আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে দেশের সমসাময়িক ইস্যুতে বৈঠক করেন বিএনপির প্রতিনিধি দল। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। মানুষের বুকে বুলেট ছোড়ার দুঃসাহস করবে এমন সরকার জনগণ দেখতে চায় না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে গাজীপুরের রাজবাড়ী মাঠে ছাত্র আন্দোলনে নিহত শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় একথা বলেন তিনি। এ সময় জামায়াতের আমির বলেন, কোনো দুর্বৃত্তকে আদালতের চেয়ারে বসতে দেয়া হবে না। বিচার বিভাগের স্বাধীনতা দাবি করেন তিনি। যারা সমাজের দোসর, তারাই পোশাক শ্রমিকদের উস্কে দিয়ে রাস্তায় নামিয়ে দিচ্ছে বলেও মন্তব্য করেন শফিকুর রহমান। সভার আগে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন এবং তাদের খোঁজ খবর নেন জামায়াতে ইসলামীর আমির। আমরা বিশ্বাস করি আগামীতে স্বৈরাচারের এমন কোন স্বৈরাচারের জন্ম হবে না, যারা ক্ষমতায় থাকা অবস্থায় জনগণের অর্থে কিনা অস্ত্র আর বুলেট জনগণের বুকে ছোড়ার দুঃসাহস করবে, এমন কারো জন্ম হবে না। আমরা এমন কোন সন্ত্রাসী সরকার দেখতে চাই না। 18 কোটি মানুষের 36 কোটি হাতকে এক জায়গায় ধরতে হবে। বিশ্বকে জানান দিতে হবে, দেশ এবং জাতির স্বার্থে আমাদের মধ্যে কোনো বিভাজন নেই। একদিনের সফরে কিছুক্ষণ পর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। দুপুর 2:30টায় তাকে বহনকারী বিমানটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। বিকেল 3:30টায় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠক করবেন তিনি, যেখানে অর্থনৈতিক, রাজনৈতিক, বাণিজ্য ও বিনিয়োগ, শিক্ষা, প্রযুক্তি সহ প্রায় 1 ডজন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে দুই দেশের মধ্যে। বিশ্লেষকরা বলছেন, আটকে পড়া শ্রমিকদের পাঠানো এবং নতুন শ্রমবাজার উন্মোচনের জন্য এ সফরটি বিশেষ গুরুত্ব বহন করছে। পাশাপাশি রোহিঙ্গা প্রত্যাবাসন এবং পাচার হওয়া অর্থ ফেরাতে নতুন কোনো কৌশলে দুই দেশ তৈরি করতে পারে কিনা সেটিও দেখার বিষয় বলছেন বিশ্লেষকরা। বিকেলে 5:30টায় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।
4 ঘন্টার সফর শেষে সন্ধ্যায় ঢাকা ত্যাগ করবেন আনোয়ার ইব্রাহিম। মোহনীয় সৌন্দর্যের আড়ালে লুকিয়ে কান্না, হাহাকার আর আর্তনাদের গল্প। ভারতের মধ্যপ্রদেশের গোয়ালিয়র দুর্গের আদ্যপান্ত নিয়ে প্রতিবেদন থাকছে সংবাদের শেষাংশে। বৃষ্টি আর পাহাড়ি ঢলে শেরপুরের ঝিনাইগাতিতে প্লাবিত হয়েছে অন্তত 25টি গ্রাম। পানিবন্দী অবস্থায় অসহায় দিন কাটছে 10,000-এর বেশি মানুষের। ভেসে গেছে মাছের ঘের, ফসলি জমির ক্ষতির শঙ্কায় কৃষকরা। বিপদসীমার উপর দিয়ে বইছে জেলার ভোগাই, চেল্লাখালী ও মহারশী নদীর পানি। ঢলের পানি হুহু করে ঢুকছে লোকালয়ে, তলে যাচ্ছে গ্রামের পর গ্রাম। ভারী বৃষ্টি আর পাহাড়ি ঢলে বৃহস্পতিবার রাতে হঠাৎই বাড়তে থাকে শেরপুরের ঝিনাইগাতি উপজেলার মহারশী নদীর পানি। এতে তলিয়ে যায় নদীর আশপাশের 25টি এলাকা। পানিবন্দী হয়ে পড়েছেন 10,000-এর বেশি মানুষ। ফসলি জমি প্লাবিত হওয়ায় সবজি ও ধানের ক্ষতির আশঙ্কা করছেন কৃষক। পানিতে ভেসে গেছে এলাকাগুলোর মাছের ঘের। বাঁধ না থাকায় উপজেলা শহরের কাঁচা বাজারেও পানি ঢুকে পড়ে। বৃষ্টি হইলে পানি কোমর পানি হয়ে যায়, বুঝছো? এই বান্ডার দেওয়া নাই গিয়া সরকারটা কইছিলাম, সরকারটা দিতেছে না। এখানে সবাই এসে বলে বিরিবাদ দেবো, কিন্তু বিরিবাদ হচ্ছে না এখনো। এছাড়া সারা রাত বৃষ্টির কারণে নালিতাবাড়ি পয়েন্টে ভোগাই ও চেল্লাখালী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এই বৃষ্টির সময় ঠিক আছে, একেবারে বাড়ি ভরাট করে পানি আসে, বাড়িতে এক কোমর করে এক বুক করে পানি থাকে। প্রচুর পরিমাণ পানির কারণে আমি গাড়িও চালাইতে পারতেছি না এবং বাড়িও যেতে খুব কষ্ট হচ্ছে। আগামী 3 দিন বৃষ্টি অব্যাহত থাকবে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস। সময় সংবাদ, শেরপুর। একদিনের সফরে ঢাকায় পৌঁছেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে গার্ড অব অনার দেওয়া হচ্ছে। সরাসরি যাচ্ছি সেখানে। এই মুহূর্তে আমরা দেখতে পেলাম মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসার পর তাকে গার্ড অব অনার প্রদান করা হয়েছে এবং তার সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি রয়েছেন। আমরা সেটিও দেখতে পাচ্ছি। বিভিন্ন আনুষ্ঠানিকতার মাধ্যমে তাকে বাংলাদেশের ঊর্ধ্বতন সরকারের যারা কর্মকর্তা রয়েছেন তারাও বরণ করে নিচ্ছেন, তাকে শুভেচ্ছায় সিক্ত করছেন। বর্তমান সরকারের আমলে এটি আসলে বহির্বিশ্বের যে কোনো দেশের কোনো রাষ্ট্রপ্রধানের বাংলাদেশের প্রথম সফর এবং এই সফরে অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা হবে বলেই আসলে এখন পর্যন্ত আভাস পাওয়া গেছে এবং যার মধ্যে সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে বেশ কয়েকদিন আগেই যে ইস্যুটি তৈরি হয়েছিল, শ্রমিকদের যে ভিসা নিয়ে যে জটিলতা তৈরি হয়েছে মালয়েশিয়ায় পাঠানো যে শ্রমিকদের বিষয়টি নিয়ে, সেই বিষয়ে সবার আগে হয়তোবা আলোচনা করা হবে। পাশাপাশি দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক এবং বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, প্রযুক্তি সহ বিভিন্ন বিষয় নিয়ে দুই দেশের মধ্যে আসলে আলোচনা হবে বলে আমরা জানতে পেরেছি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কিছুক্ষণ আগে এসে পৌঁছেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তাকে বরণ করে নিয়েছেন বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে। আবারও ডেঙ্গু পরিস্থিতির খবর। চট্টগ্রামে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। এই মুহূর্তে চট্টগ্রাম মেডিকেলে আছেন আমাদের সহকর্মী ফেরদৌস লিপি। সরাসরি চলে যাব তার কাছে। লিপি, চট্টগ্রামেও কিন্তু ডেঙ্গু পরিস্থিতি খুব ভয়াবহ, অর্থাৎ আগস্টের তুলনায় আমরা দেখেছি যে সেপ্টেম্বরে প্রায় 4 গুণ বেশি ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। যদিও গত 24 ঘন্টায় 48 জন নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন, মৃত্যুর ঘটনা ঘটেনি। কিন্তু গেল মাসের তুলনায় এই মাসে কিংবা আগস্টের তুলনায় কিন্তু আমরা দেখেছি যে সেপ্টেম্বরের ডেঙ্গু যে আক্রান্ত সংখ্যা সেটা যেটা বলছিলাম প্রায় 4 গুণেরও বেশি রোগী কিন্তু বিভিন্ন হাসপাতালে চিকিৎসা
নিয়েছেন। এবং এই সংখ্যাটা যদি আপনাদেরকে জানাই, সেটা হচ্ছে যে আগস্টে যেখানে চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল 202 জনের মতো, সেখানে সেপ্টেম্বরে কিন্তু 907 জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এবং অক্টোবরের এই যে 3 দিন গেল, এই 3 দিনে কিন্তু প্রায় 138 জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। আর মৃত্যুর ক্ষেত্রেও আমরা দেখেছি যে এই পর্যন্ত চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত মৃত্যু হয়েছে 16 জনের চট্টগ্রামের। এর মধ্যে সেপ্টেম্বরে কিন্তু 11 জন মারা গিয়েছেন ডেঙ্গুতে। ফলে বলতে পারি যে যে ভয়াবহ পরিস্থিতি সেটা কিন্তু চট্টগ্রামে বিরাজ করছেন। এবং এক্ষেত্রে চিকিৎসকরা আসলে যেটা বলছেন যে জ্বর হলেই সাথে সাথে চিকিৎসকের পরামর্শ নেওয়া, কিংবা ডেঙ্গু নেগেটিভ আসলেও পজিটিভ ধরেই কিন্তু যে চিকিৎসক নেওয়া, সেটার প্রতি গুরুত্ব দিয়েছেন। আর এখানে যারা ডেঙ্গু আক্রান্ত এসেছেন তারা আসলে বেশিরভাগই অভিযোগ করছেন যে সিটি কর্পোরেশন কিংবা যে স্থানীয় যে সরকার বা স্থানীয় যে প্রশাসন মশা নিধকে যে কার্যক্রম নেওয়া উচিত ছিল, বিশেষ করে ডেঙ্গু মৌসুমকে সামনে রেখে, সেটা আসলে নেই বলে তারা দাবি করছেন। আর তারা অভিযোগ করছেন মশা আর ওষুধ ছিটানো, পরিষ্কার পরিচ্ছন্নতা সেটা কিন্তু প্রায় শূন্য পর্যায়ে বলে এখানে যারা আক্রান্ত হয়েছেন তারা জানিয়েছেন। তবে চিকিৎসকরা বলছেন যে এক ধরনের মশা ওষুধের যেই প্রয়োগ সেটা তো আছে, আবার নিজস্ব যেই নিরাপত্তা বিশেষ করে ডেঙ্গু থেকে বাঁচার ক্ষেত্রে সেটা কিন্তু ব্যক্তিগত উদ্যোগেও আসলে নেওয়ার উপর গুরুত্ব আরোপ করেছেন। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রাম থেকে সর্বশেষ। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ডেঙ্গু পরিস্থিতির সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী ফেরদৌস লিপি। সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার সহ 4 জনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার মধ্যরাতে ঢাকা সহ একাধিক জেলায় গোয়েন্দা তৎপরতা চালায় পুলিশ। এ সময় সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর আজিজুল হক, কৃষক লীগ সভাপতি সমীর চন্দ্র, বোয়ালখালী উপজেলা শ্রমিক লীগের সভাপতি সাইদুর রহমান খোকাকে গ্রেফতার করা হয়। ছাত্র জনতার আন্দোলন চলাকালে আন্দোলনকারীদের উপর হামলা ও হত্যা সহ একাধিক মামলা রয়েছে তাদের বিরুদ্ধে। সরকারি খাদ্য গুদামে স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে গোপালগঞ্জ সদর খাদ্য পরিদর্শকের বিরুদ্ধে। কৃষকের অভিযোগ, টাকার ভাগ না দিলে তাদের কাছ থেকে কেনা হয় না ধান। এমনকি 15 আগস্টের অনুষ্ঠানে খাদ্য গুদাম থেকে 3 মেট্রিক টন চাল দিয়েছেন জেলা আওয়ামী লীগ সভাপতিকে। অবশ্য এ নিয়ে দায়সারা বক্তব্য খাদ্য বিভাগের। এইচ এম মানিকের ছবিতে জয়ন্ত শিরালির রিপোর্ট। সরকারিভাবে খাদ্যশস্য সংগ্রহ অভিযানে সরাসরি কৃষকের কাছ থেকে কেনা হয় ধান। অভিযোগ উঠেছে গোপালগঞ্জ সদর উপজেলায় অর্থ না দিলে কেনা হয় না ধান। কৃষকরা জানান, সদর উপজেলার খাদ্য পরিদর্শক ও খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রবীর কুমার কীর্তনিয়া প্রত্যেক কৃষকের কাছ থেকে টাকা নেন। টাকা না দিলে তাদের ফিরিয়ে দেওয়া হয়। এ কারণে অনেকেই খাদ্য গুদামে ধান বিক্রি না করে স্থানীয় বাজারে বিক্রি করছেন। টাকা ঘুষ না দিলে ধান নেব না, এই কথা কয়। তারপর সে ধান নেয় নাই, সে ধান নিয়ে বাড়ি পরে সস্তা বেশি দিয়েছে। ধান নেয় না, ঘুষ চায়। 5,000 টাকা দিয়েছি, সে ধান নিয়েছে। ও সিলেসডি নাম করে একটা অফিসার। শুধু আর্থিক অনিয়ম নয়, অভিযোগ উঠেছে 15 আগস্টের অনুষ্ঠানে খাদ্য গুদাম থেকে জেলা আওয়ামী লীগের সভাপতিকে 3 মেট্রিক টন চাল দিয়েছেন অভিযুক্ত প্রবীর কুমার। এ নিয়ে জানতে চাইলে ক্যামেরার সামনে কথা বলতে চাননি অভিযুক্ত। তবে সম্প্রতি মোবাইলে ধারণ করা তার একটি সাক্ষাৎকারে তিনি চাল দেওয়ার কথা স্বীকার করেন। আপনিও জানেন, সবাই জানে, 20 টন চাল দাবি করছে 15 আগস্টে। আমি বলছি না, আমি 20 টন চাল কোথা থেকে দেবো না বলছি। তখনই সে আমার বিরুদ্ধে একটা কমপ্লেন, তার আমি টাকা দিইনি। কি দিয়েছেন? সে তারা সেই 15 আগস্ট পারপাস 3 টন চাল নিয়েছে। এ বিষয়ে কথা বলতে জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। তবে এসব নিয়ে দায়সারা বক্তব্য খাদ্য বিভাগের। কৃষক তার অ্যাকাউন্ট থেকে সে নিজে টাকা তোলে। এখানে টাকা নেওয়ার ব্যাপারটা আমার জানা নাই এবং আমার এও বাইরে যে এটা হওয়ার কথা না। এইখান থেকে টাকা নেয় কিনা যদি আপনারা বলেন, তাইলে আমরা যদি অভিযোগের মতো করেন তাইলে আমরা এটা তদন্ত কমিটি করে দেখব। 32 টাকা কেজি দরে 2256 মেট্রিক টন ধান সংগ্রহের বরাদ্দ থাকলেও চলতি মৌসুমে গোপালগঞ্জে 249 জন কৃষকের কাছ থেকে সংগ্রহ হয়েছে মাত্র 748 মেট্রিক টন ধান। জয়ন্ত শিরালি, সময় সংবাদ, গোপালগঞ্জ। রাজধানী ক্যান্টনমেন্ট থানাধীন মানিকদির নামাপাড়ায় মসজিদ রোডের মাঝে দেয়াল তুলে রাস্তার জায়গা দখলের অভিযোগ উঠেছে আবাসন ব্যবসা প্রতিষ্ঠান বিজে প্রপার্টিজের বিরুদ্ধে।
এতে ওই এলাকার অনেকে হারিয়েছেন চলাচলের একমাত্র রাস্তা। জানতে পেরে সিটি কর্পোরেশন দেয়াল উচ্ছেদে গেলেও আদালতের নিষেধাজ্ঞায় করতে পারেনি দখলমুক্ত। সব অভিযোগ অস্বীকার করে আদালতের উপরে ছেড়ে দেওয়ার কথা জানালেন বিজে প্রপার্টিজের কর্তা ব্যক্তিরা। বিস্তারিত জানাচ্ছেন আতাউর কাউসার, আর ছবি তুলেছেন রতনচন্দ্র মজুমদার এবং শেখ নাহিদ। রাজধানীর ইসিবি চত্বর থেকে কালচি যাওয়ার পথে রাস্তার উত্তর দিকে পশ্চিম মানিকদি মসজিদ রোড। গত ৩০ বছর ধরে সড়কটি ব্যবহার করছেন এলাকাবাসী। স্থানীয়দের অভিযোগ, ২০১১ সালে ১ বছর মেয়াদি বায়না দলিল করেই ২০২৩ সালের মে মাসে সড়কটির মাঝামাঝি অবৈধভাবে দেয়াল তুলে দেয় আবাসন ব্যবসায়ী গ্রুপ বিজে প্রপার্টিজ। ৩০ বছর একটা পুরনো রাস্তা, তারও আগে মাটির রাস্তা ছিল। জুন ম্যাপে আছে, গুগল ম্যাপে আছে, দেবের ম্যাপে আছে। বাউন্ডারি করে লইছে, এখন নামাজ পড়ে আসতে পারি না, সমস্যা। রাস্তাটা আটকানোর মানে হইলো আমাদের জায়গা সহ আমাদের পিছনের জায়গা নিয়ে ওরা বড় করে বিল্ডিং করার ইচ্ছা, 18 তলা বিল্ডিং করব। সরেজমিনে দেখা মিলল এর ফলে সৃষ্ট দুর্ভোগ। দেয়ালটি নির্মাণের কারণে হাঁটা চলার রাস্তা পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এখন তারা কোন দিক দিয়ে চলাচল করছেন চলুন দেখে আসি। গেট বরাবর ওই বিজিকারে করছে, বাথরুম দিছে, ওয়াল কইরা বাথরুম দিয়া তারপরে সেদিকে মনে করেন বন্ধ করে দিছে। আঙ্গার পানি যায় না, আমাকে শৈলের মধ্যে গাও বাড়াই পড়ছে, দাউদ বাড়াই পড়ছে। চলুন যেতে চাই আরো কিছু মানুষের বাড়িতে। বন্ধ করে দিয়েছে, যাওয়ার মতন ব্যবস্থা নাই। দেয়াল তোলার বিষয়ে সিটি কর্পোরেশনে অভিযোগ জানিয়েছিলেন ভুক্তভোগীরা। পরে সিটি কর্পোরেশন একজন ম্যাজিস্ট্রেটকে পাঠায় দেয়ালটি উচ্ছেদ করতে। সেখানে স্টে অর্ডার আছে, সেই কারণে আমরা উচ্ছেদ করিনি। আদালতের অর্ডারের যে সার্টিফাইড কপি পাওয়ার পরে আমরা দেখে প্রয়োজনে লিগ্যালভাবে সেই স্টে অর্ডারকে আমরা ভ্যাকেট করার চেষ্টা করব। আবাসন ব্যবসায়ীরা যে বায়না দলিলের মাধ্যমে জমি কিনেছিলেন, সে দলিলে তাদের উল্লেখিত জমির উত্তর এবং দক্ষিণ পাশে সড়কের কথা উল্লেখ থাকলেও কিভাবে তারা সড়কটি বন্ধ করে দিয়েছেন তা জানতে চাইলে তাদের দাবি, তাদের জমিকেই এতদিন রাস্তা হিসেবে ব্যবহার করেছেন এলাকাবাসী। বায়নার পরে পাওয়ার অফ অ্যাটর্নির মাধ্যমে জমির মালিকানা পেয়েছেন তারা। দেখালেন স্থগিতাদেশের কাগজ, বললেন আদালতের উপর আস্থা থাকার কথা। প্রথম 1 মাসের, পরে 6 মাসের স্থগিতাদেশ বহাল রেখেছে। আদালত যে সিদ্ধান্তটাই দেবে সেটাই আমরা মেনে নেব। এদিকে মসজিদ রোডে দেয়াল তোলায় বিপাকে পড়েছেন এলাকাবাসী। চলাচলে অসুবিধার পাশাপাশি সড়কে সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতার। মানুষজন আসাই জানা, মানুষজন বৃষ্টি হয় তখন এখানে নামাজ পড়া উপযোগী হয়ে যায়। পানিটা বের হয়ে যেত, এখন আপনার সামনে বাধা পাওয়াতে এই জিনিসটা এখন আর হচ্ছে না। এমন পরিস্থিতিতে প্রশাসনের বিশেষ নজরদারির দাবি জানিয়েছেন স্থানীয়রা। এ মসজিদটিতে একসময় প্রচুর মুসল্লি নামাজ পড়তে আসতেন। এলাকাবাসীর অভিযোগ, অবৈধভাবে এই দেয়ালটি নির্মাণের পর থেকে এখানে মুসল্লির সংখ্যা আশঙ্কাজনকভাবে কমে গেছে। কারণ এই মসজিদের পশ্চিম পাশে যে সকল এলাকাবাসী রয়েছেন তারা আর কোনোভাবেই আসতে পারছেন না মসজিদটিতে। এলাকার ধর্মপ্রাণ মুসল্লিদের দাবি দ্রুত যৌক্তিক সমাধানের, যেখানে বাধা হয়ে দাঁড়াবে না সম্পত্তির লোভ এবং দুনিয়াবি লালসা। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। মুক্তারপুর পঞ্চবটি সড়ক আধুনিকায়ন এখন দৃশ্যমান। ২,২৪২ কোটি ৭৭ লাখ টাকার এই প্রকল্পের অগ্রগতি এখন ৩৮%। প্রকৌশলীরা বলছেন নানা চ্যালেঞ্জ থাকলেও নির্ধারিত সময়ের মধ্যেই দ্বিতল সড়ক চালু করে যানজট নিরসন সম্ভব হবে। নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, আর ছবি তুলেছেন আবু সাইদ। মুন্সিগঞ্জ জেলা শহরের সঙ্গে রাজধানীর সহজ যোগাযোগে পঞ্চবটি মুক্তারপুর সড়ক আধুনিকায়নে পঞ্চবটি মোড় থেকে 6 লেনে 310 মিটার করে ফতুল্লা ও নারায়ণগঞ্জ 2 দিকে প্রসারিত হচ্ছে। পঞ্চবটির এই ইন্টারসেকশন ছাড়াও কাশীপুর থেকে চরসৈয়দপুর পর্যন্ত 2 লেনে দোতলা। পুরনো সড়কটি আরও 2 লেনে প্রশস্ত হচ্ছে এই অংশে। শীতলক্ষা 3 সেতুর গোল চত্বর থেকে মুক্তারপুর সেতু পর্যন্ত 3
1.75 কিলোমিটার সড়ক সরাসরি 4 লেনের। সারি সারি খুঁটি দাঁড়িয়ে গেছে, উপরে বসেছে গার্ডার। দ্বিতল সড়ক তৈরিতে চলছে বিশাল কর্মযজ্ঞ। 1171টি পাইলের মধ্যে 871টি সম্পন্ন। 280 পিয়ার কলামের মধ্যে 161টি আর 270টি পিয়ার ক্যাপের 223টি সম্পন্ন এখন। এতে খুশি নির্মাণ কর্মী সহ স্থানীয়রা। এই রাস্তাঘাট কমপ্লিট হলে আমাদের গাড়ি ঘোড়াগুলো ভালোভাবে চলবে, জনগণের দুর্ভোগটা কম হবে। রিভার কেসগুলা ইনস্টল করি, ইনস্টল যখন ফিনিশ হয় তখন টিমি পাইপ নামাই, টিমি পাইপ নামানোর পর আমরা কংক্রিটিং করি। প্রথমে আমরা একটা রিভার কেস মেকিং করি, তারপর হচ্ছে ওটা এই বেডের উপরে ওঠানোর পর হচ্ছে ফর্মওয়ার্ক সেটিং করি। সেটিং করার পর আমাদের যে কনসালটেন্ট পার্ট আছে ওনারা চেক করে করার পর আমরা কাস্টিং করি। ফর্মওয়ার্কগুলো ইনস্টলেশন শেষে আমরা অ্যালাইনমেন্ট সব কিছু চেক দেবো অ্যাজ পার ড্রয়িং অনুযায়ী, আমাদের লেন্থ ওই সব ঠিক আছে কিনা, এরপরে আমরা কাস্টিংয়ের প্রিপারেশন নেব। প্রকৌশলীরা বলছেন নানা চ্যালেঞ্জ সত্ত্বেও নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ করা সম্ভব হবে। চ্যালেঞ্জ আছে, সেটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড ইউটিলিটিস আইডেন্টিফিকেশন। এই চ্যালেঞ্জটা ওভারকাম হয়ে গেলে পরে তাহলে আমরা পাইলের রিডিজাইন এমনকি পাইল ক্যাপে রিডিজাইন করে আমরা প্রজেক্টটা দ্রুততম সময়ের মধ্যে আমরা শেষ করতে পারব। প্রায় 10.5 কিলোমিটার সড়কের প্রকল্প ব্যয় ধরা হয়েছে 2242 কোটি 77 লাখ টাকা। এই প্রকল্পের কাজ শেষ করার সময়সীমা 2025 সালের 30 সেপ্টেম্বর পর্যন্ত। দ্বিতল সড়ক নির্মাণে খুঁটির উপর 200 গার্ডার বসে গেছে। এখন প্রস্তুতি চলছে বক্স স্ল্যাব স্থাপনের। কাজের অগ্রগতি 38%। নারায়ণগঞ্জের চর শরীদপুর থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। আবারও বাজারে নিত্যপণ্যের আগুন দাম। সপ্তাহ ব্যবধানে কেজিতে 25 থেকে 30 টাকা পর্যন্ত বেড়েছে সবজির দাম। বৃষ্টি বন্যায় দাম বাড়ার অজুহাত বিক্রেতাদের। বাড়তি দামই বিক্রি হচ্ছে ডিম, দাম বেড়েছে ব্রয়লারের। তবে মাছের বাজারে ক্রেতারা কিছুটা স্বস্তির মুখ দেখলেও 100 টাকা পর্যন্ত বেড়েছে ইলিশের দাম। নিত্যপণ্যের বাজারে দ্রুত স্বস্তি ফেরানোর দাবি ভোক্তাদের। খাদ্যপণ্যের দাম নিয়ন্ত্রণে কাজে আসছে না সরকারের কোনো পদক্ষেপ। বিভিন্ন সংস্থার বেঁধে দেয়া দর যেন আটকে আছে কাগজ কলমেই। শুক্রবার রাজধানীর কারওয়ান বাজারে পেঁপে ছাড়া বেশিরভাগ সবজিই বিক্রি হচ্ছে 70 টাকার ওপরে। 150 টাকা ছাড়িয়েছে বেগুন, বরবটি। গত সপ্তাহে 250 টাকার কাঁচামরিচ এ সপ্তাহে কিনতে হচ্ছে 350 থেকে 400 টাকায়। বিক্রেতাদের অজুহাত, বাজারে পণ্যের সংকট সৃষ্টি করছে বৃষ্টি, বন্যা। গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে একটু উদ্যোগতি আছে, একটু বাড়তি আছে। মূল কারণটা আমরা যা মনে করি যে সরবরাহটা কম, মরিচের দামও কালকের তুলনায় আজকে বেশি। সবজির পণ্যের দাম বেশি। বর্তমানে খেতে পানি বেড়ারা খেতে তো যাইতে পারে না, অনেকটাই খেতে পানি, বন্যা, অনেক সবজি নষ্ট হয়ে যায়। 2-3 দিন বৃষ্টি এসেছিল, বৃষ্টির কারণে শাকসবজি নষ্ট হয়েছে। নষ্ট হওয়ার কারণে শাকসবজি আমদানি একটু কম, 800 একটু কম, এর তুলনায় দামটা বেশি। কিনতে কষ্ট হবে, আমরা খাওয়ার ইচ্ছা থাকলে আমরা খাইতে পারবো না। আর যার তৌফিক আছে সে খাবে, আর যার তৌফিক নাই সে খেতে পারবে না। 2 আড়ি শাক লুগিয়া গতকাল কিনছি আমরা গিয়া 20 টাকা, 10 টাকা করে। আর আজকে কিনছি 2 আড়ি লুগিয়া আপনার লুগিয়া 50 টাকা দিয়ে। আমার যা আয় ক্রয় মানে তার থেকে ক্রয় ক্ষমতা দ্বিগুণ 3 গুণ হয়ে যাচ্ছে। সবজির দাম ঊর্ধ্বমুখী হলেও কিছুটা স্বস্তি রয়েছে আলু ও পেঁয়াজে। পাইকারিতে 6 থেকে 8 টাকা পর্যন্ত কমেছে পেঁয়াজের দাম। আমদানি নির্ভর, আমদানি হয়তো একটু কমবো, আর আমদানি না থাকে একটু বাড়বো। পাইকারি ধরে 420 টাকা ধরে আমি কেজি নিচ্ছি 5 কেজি। সেম পাশের দোকানে হচ্ছে 450 টাকা কেজি, 440 টাকা কেজি, সেম পেঁয়াজ। মানে এই ডিফারেন্সটা আসলে কেন, কারণটা কি? আমি জিনিস কম দামে কিনে আনলে কম দামে বেচতে পারবো, আর কম দামে কেনার জায়গাতে যদি কম দামে না আসে তাহলে মানুষ মোকামাইসে কি বেচবো। এদিকে সরকারের বেঁধে দেয়া দামের বিপরীতে বাড়তি টাকা গুনতে হচ্ছে ব্রয়লারের কেজিতে 11 টাকা ও প্রতি ডজন ডিমে প্রায় 30 টাকা। বাজারে ব্রয়লার প্রতি কেজিতে 10 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 190 টাকায়, আর প্রতি ডজন ডিম কিনতে হচ্ছে 165 থেকে 170 টাকায়। ব্রয়লার কেজিতে 10 টাকা বাড়ছে আজকে প্রতিটা কেজিতে, কারণ খামারিরা মাল দিচ্ছে না, বৃষ্টির কারণে খামার থেকে মাল লোড আনলোড হচ্ছে না। মুরগির দাম তো দিন দিন বাড়তেই আছে। এই 150 টাকা থেকে এখন এসে 210 টাকায় ঠেকছে, তাইলে চলবে কেমন? তারা ফার্মের থেকে আসে, ফার্মে যদি আমাদেরকে ডিম না দেয় আমরা তোমাদের কাছে কমাবো কিভাবে? খাওয়া দাওয়া করতে হলে তো ডিম কিনতে হবে, না কিনে তো উপায় নাই। বাজারে ইলিশ ছাড়া অন্যান্য মাছের দাম রয়েছে আগের মতোই। উচ্চ মূল্যে স্থিতিশীল চাল, ডাল, চিনি ও তেলের দাম। MS আরেফিন, সময় সংবাদ, ঢাকা। যারা অর্থনীতি না বুঝে শুধু ধারণার উপর ভিত্তি করে পুঁজিবাজারে বিনিয়োগ করছেন তারাই বেশি ক্ষতির মুখে পড়ছেন। দেশের শেয়ার বাজার নিয়ে এমনই পর্যবেক্ষণ তুলে ধরছেন
পুঁজিবাজার বিশেষজ্ঞ ও ঢাকা চেম্বারের সভাপতি আশরাফ আহমেদ। তবে বিনিয়োগকারীদের হতাশা দূর করতে রাষ্ট্র মালিকানাধীন আরও প্রতিষ্ঠানকে তালিকাভুক্ত করার পরামর্শ দিচ্ছেন ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ আইসিবির চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ। শেয়ার বাজারে এক ধরনের অস্থিরতা আছে, সেটা আসলে বড় সমস্যা না। সবচেয়ে ভালো জিনিস যেটা হচ্ছে যে আমরা গত এক মাস ধরে দেখতে পাচ্ছি যে আপনার মার্কেটে যে ডেইলি ট্রেড ভলিউম সেটা মোটামুটি একটা ভালো অবস্থানে আছে। 500 থেকে 700 কোটি টাকার মতো ট্রেড ভলিউমটা থাকছে। কারসাজি হয়েছে, বিনিয়োগ এখন বন্ধ হয়ে গেছে, ভালো শেয়ারের সংখ্যা কমে গেছে, আস্থার সংকট তো হবে। এখন আস্থা সংকট কেটে যাবে, তো ইট উইল টেক টাইম। স্টক মার্কেটে শেয়ারের দাম বাড়বে কমবে, প্রতি মুহূর্তে ঝুঁকিও থাকবে। এর মধ্যেই বিনিয়োগ করে লাভবান হওয়ার পরামর্শ বাজার বিশ্লেষকদের। এতেই প্রশ্ন উঠেছে অধিকাংশ বিনিয়োগকারী লোকসানের মুখে পড়ার কারণ ও ধরন নিয়ে। স্টক মার্কেটের ইনভেস্টমেন্ট অত্যন্ত একটা ডিসিপ্লিনের গেম। যাদের কাছ থেকে কমপ্লেইন শোনেন তারা অধিকাংশ ক্ষেত্রে স্পেকুলেটিভ ইনভেস্টার। স্পেকুলেটিভ ট্রেডারের হিসাবটা কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট। স্পেকুলেটিভ ট্রেডারের হিসাব হচ্ছে, ভাই আমি খুব হাই রিস্কে খেলতে চাই, আমি ইনভেস্ট করতে চাই, আমি মিনিমাম 40-50-100% রিটার্ন বের করতে চাই বছরে। আচ্ছা, এই ধরনের ইনভেস্টমেন্টের ব্যাপারটা হচ্ছে যে আপনি যদি খুব দক্ষ না হন আপনি 100% রিটার্ন বের করতে পারবেন না, কিন্তু 100% লুজ করতে পারবেন। এটা খুবই স্বাভাবিক। বর্তমানে দৈনিক যে পরিমাণে শেয়ার হাত বদল হচ্ছে সেটির বিপরীতে ক্রেতা বিক্রেতার উপস্থিতিও পর্যাপ্ত। এ অবস্থায় ভালো প্রতিষ্ঠানগুলো পুঁজিবাজারে তালিকাভুক্ত করা হলে লোকসানে পড়ার সংখ্যা কমবে সাধারণ বিনিয়োগকারীদের। এই সরকার তো অবশ্য কঠিন চ্যালেঞ্জের মুখে আছে। আমি অনুরোধ করব যদি সময় করে হলো কিছু সরকারি শেয়ার যদি যেগুলো অলরেডি আছে, লাইনে আছে বিক্রি করার জন্য, লিস্টে আছে এটা সরকারি দপ্তরে, সেগুলো যদি বিক্রি করতে পারে তাহলে উপকার হবে। শেয়ার যারা ভালো কিনতে চায় তারাও উপকৃত হবে, আর ওই যে সরকারও কিছু টাকা পেয়ে যাবে। বর্তমানে পুঁজিবাজারে তালিকাভুক্ত আছে যমুনা অয়েল, পাওয়ার গ্রিড, তিতাস গ্যাস, ডেসকো, অ্যাটলাস বাংলাদেশ সহ বিদ্যুৎ জ্বালানি প্রকৌশল ব্যাংক খাতের রাষ্ট্রায়ত্ত 19টি প্রতিষ্ঠান। কয়েক মাস আগে তালিকাভুক্তির জন্য টেলিফোন শিল্প সংস্থা, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সহ মোট 26টি রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানকে চিহ্নিত করা হলেও পরে সে উদ্যোগ আলোর মুখ দেখেনি। মহির মারুফ, সময় সংবাদ, ঢাকা। ডলারের সরবরাহ বাড়তে থাকায় জুলাই আগস্টের স্থবিরতা কাটিয়ে গতি ফিরছে দেশের আমদানি রফতানি বাণিজ্যে। চট্টগ্রাম বন্দর দিয়ে চলতি অর্থবছরের প্রথম 3 মাসে বাল্ক পণ্য আমদানি কিছুটা কমলেও বেড়েছে কন্টেইনার হ্যান্ডেলিং। এছাড়া রেমিটেন্স ও রিজার্ভ বাড়ায় এলসি খোলায় জটিলতা কাটতে শুরু করেছে। শাখাত চপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চট্টগ্রাম বন্দরের সবশেষ তথ্য অনুযায়ী চলতি অর্থ বছরের প্রথম 3 মাসেই 8,26,528 টিউএস কন্টেনার হ্যান্ডেলিং হয়েছে, যা আগের বছরের এই সময়ের তুলনায় 36,697 টিউএস বেশি। রাজনৈতিক অস্থিরতায় জুলাই এবং আগস্টে স্থবিরতা থাকলেও সেপ্টেম্বর মাসে 2,83,000 কন্টেনার হ্যান্ডেলিং হয়েছে। তবে ডলার সংকটের কারণে আগের 2 মাসে এলসি খোলার জটিলতায় বাল্ক পণ্য যেমন আমদানি কম হয়েছে, তেমনি পণ্যবাহী জাহাজও এসেছে তুলনামূলক কম। গেল মাসে দুটি বেড়েছে। রাজনৈতিক অস্থিরতা এবং বন্যাজনিত কারণে আমদানিও কম হয়েছে, ডেলিভারিও কম হয়েছে। তবে এখন সেপ্টেম্বর থেকে সেটা একটু গতি পেয়েছে। আমরা আশা করছি আগামীতে এটা আরও বাড়বে। 38 ধরনের আমদানি পণ্যের পাশাপাশি রপ্তানি পণ্যের শতভাগ শুল্কায়ন এবং জাহাজীকরণ সম্পন্ন হয় বেসরকারি 21টি অফডকে। জুলাই, আগস্ট এবং সেপ্টেম্বর মাসে অফডকগুলিতে 5.6% হারে প্রবৃদ্ধি হিসেবে 2,01,870 টিউএস রপ্তানি এবং 5.1% প্রবৃদ্ধি হিসেবে 69,147 টিউএস আমদানি কন্টেনার হ্যান্ডেলিং হয়েছে। আমদানি এবং রপ্তানির দুটো ক্ষেত্রে আমরা প্রবৃদ্ধি দেখতে পাচ্ছি, প্রতিকূল অবস্থার প্রেক্ষিতেও। সুতরাং আমরা মনে করি বছরের শেষ মাসগুলোতে এই প্রবৃদ্ধি বহাল থাকবে এবং আমরা বছর শেষে একটা ইনকারেজিং গ্রোথ দেখতে পাবো আমদানি এবং রপ্তানি উভয় ক্ষেত্রেই। ডলার সংকটের কারণে বিগত আওয়ামী লীগ সরকার আমদানির ক্ষেত্রে এলসি খোলায় ব্যাপক বিধিনিষেধ আরোপ করে। বর্তমানে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স এবং রিজার্ভের অবস্থান সুসংহত হয়, এলসি খোলার জটিলতাও কেটে যাচ্ছে। আমাদের ডলার ক্রাইসিসটাকে দূর করতে হবে এবং ইম্পোর্ট যারা এলসি করতে চায় তারা যেন স্বাভাবিকভাবে এলসি করতে পারে এবং সেই সাথে মিল ফ্যাক্টরি যেগুলো আছে তারা যেন স্বাভাবিকভাবে তারা চলতে পারে, তাদের ফ্যাক্টরি যেন চালু থাকে।
2023-24 অর্থ বছরে চট্টগ্রাম বন্দর 31,68,690 টিউএস কন্টেনার 12,32,42,000 মেট্রিক টন কার্গো পণ্য হ্যান্ডেলিং করে, আর বন্দরে পণ্যবাহী জাহাজ এসেছিল 3,971টি। রাজনৈতিক অস্থিরতা কিংবা ভয়াবহ বন্যার কারণে দেশের আমদানি রপ্তানি বাণিজ্য সংকটে পড়ছে তা কিন্তু নয়, তার সাথে যুক্ত হচ্ছে বিশ্বমন্দা, দেশের বাজারে ডলার সংকট। তবে সাম্প্রতিক সময়ে ডলার সংকট কাটতে শুরু করেছে, খুলছে পণ্য আমদানির এলসি, আর এর ফলে গতি ফিরছে দেশের আমদানি রপ্তানি বাণিজ্যে। চট্টগ্রাম বন্দর থেকে কমল দে, সময় সংবাদ। দরজায় কড়া নাড়ছে শারদীয় দুর্গাপূজা, পুরোদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। পূজা মণ্ডপগুলোতে প্রতিমা তৈরি ও সাজাতে ব্যস্ত শিল্পীরা। সার্বিক নিরাপত্তায় আয়োজক কমিটির পাশাপাশি সতর্ক অবস্থানে যৌথ বাহিনী। হাতের নিপুণ ছোঁয়া ও রং তুলির আঁচড়ে রাঙানো হচ্ছে দেবী দুর্গাকে, সাজসজ্জার জন্য পরানো হচ্ছে অলংকার। চারপাশে এখন উৎসবের আমেজ। দুর্গোৎসব সামনে রেখে প্রতিমা সাজাতে দিনরাত ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা। দেবী দুর্গা ছাড়াও কার্তিক, গণেশ, লক্ষ্মী ও সরস্বতীর প্রতিমা তৈরি করছেন শিল্পীরা। সময় যতই ঘনিয়ে আসছে, সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে ততই বাড়ছে উৎসবের আমেজ। দেবীর আরাধনার অপেক্ষায় প্রহর গুনছেন ভক্তরা। রঙের কাজ শুরু হয়েছে, আমার দেখতে অনেক ভালো লাগে, তাই আমি দেখতে আসি। পুজো আসবে, আমরা বন্ধু বান্ধব সবার সাথে ঘুরবো, পুজো মণ্ডপ দেখবো। তবে পরিশ্রম অনুযায়ী ন্যায্য মজুরি পাচ্ছে না বলে অভিযোগ প্রতিমা শিল্পীদের। এই বছরের সুতলির দাম যা, তার থেকে দিন গুণ বাড়তেছে প্রতি বছরই। ওই হিসাবে ওই মজুরিটা আমরা পাচ্ছি না। আগের যে মূল্যটা পাইতাম ওই মূল্যটা এখন পাই না, সব জিনিসপাতির দাম বাইরে যাওয়াতে ওই মূল্যটা পাওয়া যায় না। সরকারের নির্দেশনা অনুযায়ী প্রতিটি পূজা মণ্ডপে ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে উৎসব পালনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানান আয়োজকরা। স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থাকলে সব সম্প্রদায় তাইলে মনে হয় আমি মনে করি যে আমরা আরো বেশি নিরাপদ। সম্পূর্ণ ধর্মীয় ভাব গাম্ভীর্যের মাধ্যমে আমাদের দুর্গোৎসব হবে। নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের পাশাপাশি যৌথ বাহিনী মাঠে থাকবে বলে জানান সংশ্লিষ্টরা। নির্ভয়ে আনন্দঘন পরিবেশে ধর্মীয় সম্প্রীতিতে একটা পুজো উদযাপনই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। যেসব মণ্ডপগুলো অধিক ঝুঁকিপূর্ণ সেখানে এবার পুলিশ ফোর্সের সংখ্যা বাড়ানো হয়েছে এবং আমাদের পুলিশের পাশাপাশি আনসার এবং টহলে পুলিশ থাকবে। আগামী 9 অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা, আর 13 অক্টোবর দেবী বিসর্জনের মাধ্যমে শেষ হবে এ বছরের দুর্গোৎসব। শামিমা শাম্মী, সময় সংবাদ। এদিকে ইরানে ইসরায়েলের হামলার শঙ্কায় বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে। বিবিসি বলছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মন্তব্যের পরই অপরিশোধিত তেলের দাম এক লাফে বেড়েছে 5%। বর্তমানে আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম 77 মার্কিন ডলার। ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলার জবাবে ইরানের তেল স্থাপনায় আঘাতের কোনো পরিকল্পনা আছে কিনা সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, বিষয়টি নিয়ে আলোচনা চলছে। তবে ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের হামলায় সমর্থন থাকবে না বলে জানান মার্কিন প্রেসিডেন্ট। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ঠিক মাসখানেক আগে আবারও আলোচনায় ট্রাম্পকে ঘিরে হওয়া মামলা। এবার 2020 সালের নির্বাচনের ফল উল্টে দেওয়ার চেষ্টার অভিযোগের বিশদ বিবরণ তুলে ধরেছেন বিশেষ কৌঁসুলি। একই ইস্যুতে বক্তব্য দিয়েছেন কংগ্রেসের সাবেক সদস্য লিজ চেনিও। বিশেষজ্ঞদের ধারণা, ভোটের আগে এমন অভিযোগের আলোচনা প্রভাব ফেলতে পারে নির্বাচনে। 248 বছরের ইতিহাসে প্রথমবারের মতো কোনো নারী মার্কিন মসনদে বসবেন নাকি ট্রাম্পই হবেন হোয়াইট হাউসের বাসিন্দা, এ নিয়ে তুঙ্গে নানা জল্পনা কল্পনা। তবে এর আগে ট্রাম্পকে ঘিরে নতুন আলোচনার জন্ম দিয়েছে 2020 সালের নির্বাচনে ফল উল্টে দেওয়ার চেষ্টার মামলা। এ আলোচনার সামনে আসে গত 2 দিনে আদালতের বিশেষ কৌঁসুলি জ্যাক স্মিথ ও কংগ্রেসের সাবেক সদস্য লিজ চেনির বক্তব্যে। বৃহস্পতিবার উইসকনসিন অঙ্গরাজ্যে সাবেক ভাইস প্রেসিডেন্ট ও রিপাবলিকান নেতা ডিক চেনির মেয়ে লিজ চেনির সঙ্গে বৈঠক করেন কমলা হ্যারিস। পরে আসন্ন নির্বাচনে ট্রাম্পকে প্রত্যাখ্যান করতে ভোটারদের প্রতি আহ্বান জানান লিজ। অভিযোগ করেন 2020 সালের নির্বাচনের ফল মানতে চাননি ট্রাম্প। এর পরিপ্রেক্ষিতেই ঘটে 2021 সালের 6 জানুয়ারির দাঙ্গা, যাতে সরাসরি ভূমিকা ছিল ট্রাম্পের। I tell you, I have never voted for a Democrat, but this year
I am proudly casting my vote for Vice President Kamala Harris. এর একদিন আগে বুধবার ট্রাম্পের নির্বাচনী ফল উল্টে দেওয়ার চেষ্টার মামলার বিশদ বিবরণী তুলে ধরেন কৌঁসুলি জ্যাক স্মিথ। নির্বাচনের আগে এমন ইস্যু ভোটারদের প্রভাবিত করতে পারে বলে মত বিশ্লেষকদের। এর মাঝেও ভোটারদের টানতে ট্রাম্পের চেষ্টা থেমে নেই। বৃহস্পতিবার মিশিগানে এক প্রচারণায় বলেন, নির্বাচিত হলে কোনো রাজ্যে গ্যাস চালিত যান নিষিদ্ধ করবেন না তিনি। এছাড়া জোরালো সমর্থন দেওয়ার জন্য ধন্যবাদ জানান ধনকুবের ইলন মাস্ককেও। অন্তরা সেন, সময় সংবাদ। কেউ বলতেন হিন্দের মুক্ত, কেউ বা দেবীর প্রাসাদ। দৈর্ঘ্যে 2.5 আর প্রস্থে প্রায় 1 কিলোমিটার। আয়তনে ভারতের তৃতীয় বৃহত্তম দুর্গ, কিন্তু ঐতিহাসিক গুরুত্ব আর নান্দনিকতায় সবার ওপরে। যে দুর্গে স্বামীর হারানোর শোকে আত্মাহুতি দিয়েছেন মানসিংয়ের 9 রানী, যেখানে আওরঙ্গজেব কর্তৃক হত্যার শিকার হয়েছিলেন মোগল শাহজাদা মুরাদ। বলা হচ্ছে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে স্বীকৃত বিখ্যাত গোয়ালিয়র দুর্গের কথা, যেখানে এলে শোনা যায় অতীত, বর্তমান আর হাজারো রহস্যের গল্প। গোয়ালিয়র দুর্গ ঘুরে বাকিটা জানাচ্ছেন মাহবুব রিমন। মধ্যপ্রদেশকে বলা হয় ভারতের প্রাণ, আর সেই প্রাণের নিউক্লিয়াসেই গোয়ালিয়র। গোয়ালিয়র হচ্ছে রাজাদের শহর, যে শহরের একেবারে প্রাণকেন্দ্রে পাহাড়ের টিলায় অবস্থিত গোয়ালিয়র দুর্গ। বলা হয় গোয়ালিয়র দুর্গের ইটের প্রায় প্রতিটি ভাঁজে ভাঁজেই রয়েছে কান্না, হাহাকার আর আর্তনাদের গল্প। কি সেটা তাই শোনাবো আজ, চলুন দর্শক। পাহাড়ের কোল ঘেঁষে অতীতে যাত্রা, গা ছমছম কালের সাক্ষী, এ এক ভিন্ন অনুভূতি। গোয়ালিয়র দুর্গের নির্মাণ কাল নিয়ে তর্ক আছে খোদ ঐতিহাসিকদের মধ্যেও। প্রাপ্ত শিলালিপিগুলো বলে 4র্থ শতাব্দী, স্মৃতিস্তম্ভগুলো ইঙ্গিত দেয় 6ষ্ঠ শতক। দুর্গে প্রবেশের পরেই স্বাগত জানাবে সে সময়কার এই অতিথি কক্ষ। পাশেই পানির সংকট পূরণে আছে দীর্ঘ কুয়ো। একটু আগালে দুচোখে প্রশান্তি এনে দেবে সেই বিখ্যাত রাজপ্রাসাদ, যার পাদদেশে গোটা গোয়ালিয়র শহর দেখা যাবে এক নিমিষে। সেকালের নির্মাণ, অথচ মহলে প্রবেশ করলেই আপনার চক্ষু হবে চরক গাছ। মনোরঞ্জনের জন্য ব্যবহৃত এই কক্ষের এইখানে বসতেন রাজা মানসিং, আর এই 9 কক্ষে তার 9 স্ত্রী। কিন্তু মানসিংহের মৃত্যুর পরে যেন দুর্ভোগ নেমে আসে দুর্গটির কপালে। মোগল সম্রাট বাবর ভালোবেসে এই দুর্গকে ডাকতেন হিন্দের মুক্ত, কিন্তু কখনোই আপন করে নিতে পারেননি। দেয়ালেরও কান আছে এমন কথার উৎপত্তি স্থল আপনাকে খুঁজতে হলে আসতে হবে গোয়ালিয়র দুর্গে। এই যে আমার পেছনে দুটো গর্ত দেখতে পাচ্ছেন, এখানে বসে রাজা মানসিং তার 9 রানীর কথা শুনতে পেতেন। এই জায়গাটি সে সময় তার রানীদের বিনোদনের জন্য ব্যবহার হলেও পরবর্তীতে এর আছে এক কলঙ্কজনক ইতিহাস। মোগল সম্রাটরা এই দুর্গের দখল নেওয়ার পরে মোগল সম্রাট শাহজাহানের পুত্র আওরঙ্গজেব ঠিক এই জায়গায় তার আরেক ছেলে মুরাদকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড নিশ্চিত করেন। প্রায় 2.5 কিলোমিটার দীর্ঘ এই দুর্গের মধ্যে আছে কত মন্দির। গোয়ালিয়র দুর্গের আবেদন যে শেষ হবে না কখনোই। মাহবুব রিমন, সময় সংবাদ, মধ্যপ্রদেশ, ভারত। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ঢাকায় পৌঁছেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। বিমানবন্দরে গার্ড অব অনার। প্রধান উপদেষ্টার সঙ্গে কিছুক্ষণ পর বৈঠক। আলোচনায় অগ্রাধিকার পাবে বিনিয়োগ, শিক্ষা। নির্বাচনের রোডম্যাপ সামনে রেখে কাল ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির সংলাপ। রাষ্ট্র সংস্কারে প্রস্তাব দেবে প্রতিনিধি দল। সুপারিশ করবে দ্রুত সময়ে নির্বাচনের। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে শেরপুরে বাঁধ ভেঙে হুহু করে ঢুকছে পানি। প্লাবিত গ্রামের পর গ্রাম, ডুবে গেছে ঘরবাড়ি। দুর্ভোগে কয়েক হাজার মানুষ। এই ছিল দুপুরের সময়। সঙ্গে থাকুন সময়।